খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নর্মাল, মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদার বৈঠক, কাল সকালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। রাজধানীতে বাড়ছে পথ শিশু, অনাদর অবহেলায় জড়াচ্ছে মাদক সেবন আর চুরি ছিনতাইয়ে, সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। কুষ্টিয়ার 4টি আসনে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটাররা চান সুষ্ঠু পরিবেশ, বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের। গাইবান্ধায় যমুনার বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, সিসি ব্লকে নিম্নমানের সামগ্রী, নদীর বালু ভরা হচ্ছে জিও ব্যাগে। আমদানির অনুমতি দেয় হিলি ও সোনা মসজিদ, স্থল বন্দর হয়ে আসছে ভারতীয় পেঁয়াজ, দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ, দৃষ্টিভঙ্গি বেলায় খুশি রাশিয়া, সভ্যতার অবক্ষয় ঘটছে বলায় নারাজ ইউরোপ। Zarakoffa teases it, fancy a little flick and a brilliant take from Svedberg. লা লিগায় ঘরের মাঠে বড় হোঁচট রিয়াল মাদ্রিদের, সেল্টা ভিগোর কাছে 2-0 বলে হার, জোড়া গোল সুইডবার্গের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলাম সুপার বোর্ড শিরোনামগুলো, আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট নর্মাল বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববারও মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে কাল মঙ্গলবার সকালে আসতে পারে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে মনিটরিংয়ে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গেল দুদিন একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড জানিয়েছে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিমান ভ্রমণ ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে লন্ডনে নিতে হলে শ্বাস প্রশ্বাস, হৃদযন্ত্র ও সামগ্রিক শারীরিক শক্তি আরও কিছুটা উন্নত হওয়া প্রয়োজন। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছে তার চিকিৎসা। প্রতি ধাপে পর্যবেক্ষণ করছেন ডক্টর জুবাইদা রহমান। অন্যদিকে তারেক রহমানও লন্ডন থেকে প্রতি মুহূর্তে মায়ের স্বাস্থ্যের খবর নিচ্ছেন, পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন মায়ের সুস্থতার জন্য। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাকে ভালো রাখে। মুমিন যারা আছে, মুসলিম তারা যারা আছে, সবাই তার জন্য দোয়া করতেছে এবং সে শান্তিতে থাকুক এবং দেশকে চালাবার জন্য তার অগ্রাধিকার দেওয়ার মতন আল্লাহ তৌফিক দান করুক। মেডিকেল বোর্ড জানিয়েছেন তারা আশাবাদী সঠিক চিকিৎসায় ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বোর্ডের সিগন্যাল পেলেই বিদেশে নেয়ার প্রস্তুতি শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। অবস্থার উন্নতি না হওয়ায় আপাতত ঢাকাতেই চিকিৎসা চলবে খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা জানতে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেক কঠিন অবস্থায় উনি এই দেশ ছেড়ে চলে যান নাই। উনি অসুস্থ, আমরা ঘরে থাকতে পারি না। ওনার জন্য আমরা দোয়া করি উনি আমাদের মধ্যে যেন ফিরে আসে। দলের থেকে নির্দেশনা আছে এখানে না আসার জন্য, কিন্তু আমাদের ভালোবাসা কখনো বাধা মানে না। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য রয়েছে? এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে কি জানতে পেরেছেন, জানাবেন আমাদের। রিপা, যেমনটি জানেন, গতকাল রাতে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইসিজি, সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে, এমনটি কিন্তু মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও বলা হয়নি। একই সঙ্গে চিকিৎসকরা যেমনটি বলছেন, উন্নতি অবনতি কোনোটাই আসলে বলা যাচ্ছে না। এই মুহূর্তে বলা যায় আগের মতোই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর এয়ার অ্যাম্বুলেন্সের কথা যেটি বলেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে, গতকাল যেমনটি জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার কিন্তু কাতারের সহায়তায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে আসছে সেটি মঙ্গলবার সকাল 8টায় দেশে আসার কথা রয়েছে। এরপর পরদিন কিন্তু সেটি ঢাকা ত্যাগ করবে, এমনটি কিন্তু কথা রেখেছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে আসলে কথা নয়, বিএনপির পক্ষ থেকে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেদিন বলা হবে যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ফ্লাই করার মতো সক্ষম হয়েছে, তখনই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানিয়েছেন। এর আগে গেল শনিবার কিন্তু
বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন স্পষ্ট যেমনটি বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তিনি কবে নাগাদ ফ্লাই করতে পারবে এবং সেটি কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হবে। সেজন্য তার শারীরিক সক্ষমতার উপরেই কিন্তু এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে। সুতরাং এখনও কিন্তু তার বিদেশ যাত্রা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। তারা যেমনটি বারবার বলছেন বেগম খালেদা জিয়ার শরীর যেহেতু দীর্ঘ 12-14 ঘন্টার দীর্ঘ একটি যাত্রা, সেই যাত্রায় তার অসুস্থ শরীর সেটি যেদিন নাগাদ সেটি বহন করতে সক্ষম হবে তখনই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো এ ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ কৃপা। ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তারেক, জানাচ্ছিলেন খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে। রাজধানীর রেল বাস স্টেশন সহ পথঘাটে বাড়ছে পথ শিশুর সংখ্যা, যারা বড় হচ্ছে চরম অনাদর আর অবহেলায়। মা বাবার আদর যত্ন ছাড়া বেড়ে ওঠা এসব শিশু জড়াচ্ছে মাদক সেবন, বিক্রি আর চুরি ছিনতাই। পরিসংখ্যান বলছে 44% পথ শিশু মাদক বিক্রি সেবনে জড়িত, আর 21% জড়িত ছিনতাই সহ নানা অপরাধে। সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন পথ শিশুদের সুরক্ষায় রাষ্ট্র ও সমাজকে এগিয়ে আসতে হবে, নিশ্চিত করতে হবে পুনর্বাসন। ফেরদৌস রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন MH কায়ুম। আজকের শিশু সুন্দর আগামীর স্বপ্ন, এমনই আগামীর স্বপ্ন হতে পারত এইসব শিশুরা। কত স্বপ্ন বুনে রেখেছিল বড় হয়ে দেশ ও সমাজ বিনির্মাণ করবে, কিন্তু পরিবার পরিজন থেকে দূরে থাকা এসব পথ শিশুদের মাঝে মাদক যেন বাসা বেঁধেছে, জীবনকে করে দিয়েছে ভিন্ন রকম। রাজধানীর বিভিন্ন ফুটপাতে, রেল স্টেশন থেকে শুরু করে নানা জায়গায় দেখা মেলে এসব পথ শিশুদের। এদের অধিকাংশই মাদকাসক্ত, নানা অপরাধেও জড়াচ্ছেন এসব ঠাঁইহীন পথ শিশুরা। মাদক গ্রহণের পাশাপাশি বিক্রির সঙ্গে জড়িয়ে পড়া পথ শিশুর সংখ্যা প্রায় 44%-এরও বেশি। ছিনতাইয়ের মতো অপরাধেও জড়িত প্রায় 21% পথ শিশু। সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পথ শিশুদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বাড়ছে। পরিবার থেকে বিতাড়িত কিংবা বাবা মায়ের বিচ্ছেদকেই মাদক সেবনের কারণ হিসেবে বলছেন তারা। সারাদিন খাই, একটু খাই, আর রাইখে দেয়। মা নাই, বাবা আছে, মানে বাইরে করে দিছে ঘরেতে, দেখতে পারেন আরেকটা বিয়া করছে। উত্তরণের পথ হিসেবে তারা একটু আশ্রয় ও ঠাঁই চান। একই সঙ্গে কর্মক্ষেত্র তৈরি করতে পারলে তারা এইসব অন্যায় অপরাধ থেকে ছুটে আসতে পারবে বলেও জানান। সরকারের কাছে মানে একটা ভালো ব্যবসা চাই, জানি নিজে ব্যবসা করে জীবন যেমন চালাইতে পারি। কম্বল, টাকা পয়সা হারিয়েছে, যদি 3 বেলা খাইতে পারি। সংশ্লিষ্টরা বলছেন পথ শিশুদের পারিবারিক শৃঙ্খলা, শাসন ও আদর না থাকায় তারা মাদকে জড়িয়ে পড়ছে। মাদক সেবনের পাশাপাশি কন্যা শিশুরা যৌন হয়রানির শিকার। একাডেমিক পারপাস, সেটা হোক বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার বেসড অ্যাক্টিভিটিস অথবা যে কোনো ভলান্টারি অ্যাক্টিভিটিসের সাথে যদি আপনাদেরকে ইনভলভ করাতে পারে তাহলে এটা কিন্তু খুব ভালো একটা কাজ দিবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পথ শিশুর সঠিক সংখ্যা নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তাদের সুরক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এই অবস্থা থেকে তাকে বের করে নিয়ে আসা বা তার পুনর্বাসন, যোগ্য নাগরিক হিসাবে তাকে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রীয় পর্যায় থেকে বা বেসরকারি পর্যায় থেকে প্রয়োজন, সেই যথাযথ ব্যবস্থা নেই। পথের ধারে থাকা পথ শিশুদের আপন ঠিকানা খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সমাজ ও রাষ্ট্রকেই। এই শহরে কেউ থাকেন দালান কোঠার শানশৌকতে, আর কেউ থাকেন পথঘাটে। ঠাঁইহীন এই শিশুদের দেখার কেউ নেই তাদের কোনো পুনর্বাসনেরও দায়। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। চলতি সপ্তাহেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। বাড়ছে ভোট গ্রহণের সময়, গোপন বুথ ও ভোট কক্ষের সংখ্যা। রোববার নির্বাচন কমিশনের সভা শেষে এসব তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দুটি ভোট একসঙ্গে হওয়ায় সকালে 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4:30 পর্যন্ত। এবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি এবং তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের নেতৃত্বে রোববার সকালে ইসি সচিবালয়ে বৈঠকে বসেন কমিশনের শীর্ষ ব্যক্তিরা।
প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল। আর এই লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ডের জন্য সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে চিঠি পাঠাবে কমিশন। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট গ্রহণের সময় গোপন বুথ ও ভোট কক্ষের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধির প্রয়োগ নিশ্চিতে প্রতিটি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলে জানান ইসি সানাউল্লাহ। বলেন, তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে হবে ব্যানার, ফেস্টুন সহ অবৈধ সব প্রচার সামগ্রী। তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে এটা বেড়ে যাবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের দায়িত্ব থেকে আপাতত বাদ রাখা হয়েছে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। মঙ্গলবার থেকে প্রবাসীদের কাছে পাঠানো শুরু হবে পোস্টাল ব্যালট। আর নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকলেও ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে বলে জানান ইসি সানাউল্লাহ। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি জানান। বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এবার আইডিএলসি জনতার ভোট। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সম্ভাব্য প্রার্থীরা মন জয় করতে ছুটছেন ভোটারদের দ্বারে, করছেন মোটরসাইকেল শোভাযাত্রা সহ মিটিং মিছিল। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলার 4টি আসনেই এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চায়ের দোকান থেকে হাট বাজার সর্বত্রই বইছে নির্বাচনী হাওয়া। ১৬০৯ বর্গ কিলোমিটার আয়তনের লালন ও রবীন্দ্রনাথের তীর্থভূমি কুষ্টিয়া জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার ১৬,৭৪,৯১৪ জন। স্বাধীনতার পর থেকে কুষ্টিয়ার 4টি আসনেই পালাক্রমে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামাতের প্রতিনিধিত্ব ছিল। ১৯৯১, ৯৬ ও ২০০১ সাল পর্যন্ত পরপর 3টি নির্বাচনে আসন 4টি ছিল বিএনপির দখলে। ২০০৮ সাল থেকে চলে যায় পতিত আওয়ামী লীগের দখলে। এসব আসনে বিএনপি ও জামাত সহ এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা এখন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন মোটরসাইকেল শোভাযাত্রা সহ মিটিং মিছিল। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত 4টি আসনেই তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের সঙ্গে। আশা করি যে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা ইতিমধ্যে বলেছি যে
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো এই সমস্ত খাতে আমরা কাজ করব। যতদূর আসলাম প্রত্যেকেই প্রায় বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় হবে। কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, গরিব মানুষ সবাইকে সাথে নিয়ে যাতে আমি পুনরায় জিততে পারি সামনের নির্বাচন। মানুষ যদি ভোট দিতে পারে আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামের দেশ, ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। এদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের সঙ্গে সর্বক্ষণের জন্য আমরা আছি এবং থাকব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান কুষ্টিয়ার ভোটাররা, যেন নিজের পছন্দের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা কোনো মারামারি চাই না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক। যে প্রতিনিধি কোনো ধরনের সহিংসতা করবে না, সমাজের সবাইকে সমানভাবে দেখবে, এমন একটা প্রতিনিধি এবারে নির্বাচনে চাই। অবিলম্বে যেন একটা সুন্দর, একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু আমাদের জনগণের চাওয়া। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সচেতন নাগরিকরা। সরকারের সদিচ্ছা যদি থাকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যদি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, শুধু প্রশাসনের উপর নির্ভর করলে হবে না, জনগণেরও দায়িত্ব আছে এখানে। ভোটের আগের প্রতিশ্রুতি ভোটের পর রক্ষা করবেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চলতি মাসের প্রথম থেকে 6 দিনে দেশে এসেছে 63,24,00,000 মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $10,54,00,000 রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম 6 দিনে দেশের রেমিটেন্স এসেছে $63,23,80,000। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $8,58,80,000। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে $8,17,00,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $46,30,10,000 ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $17,90,000 রেমিটেন্স। এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থ বছরের সর্বোচ্চ $288,95,20,000 রেমিটেন্স। রোহিঙ্গাদের সহায়তায় $1,12,00,000 অনুমোদন দেবে যুক্তরাজ্য ও কাতার। রোববার ঢাকার ব্রিটিশ হাই কমিশনারের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের কক্সবাজারে 6,47,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করার জন্য যৌথভাবে $11.2 মিলিয়ন তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। আরও উল্লেখ করা হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করা হবে। বিবৃতিতে দুই দেশের বরাত দিয়ে আরও বলা হয়, একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দেখছেন সংবাদ সকাল। দীর্ঘ 3 মাস পর চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় 2টি ট্রাক ভর্তি পেঁয়াজ সোনা মসজিদ স্থলবন্দরস্থ পানামা পোর্ট লিমিটেডে প্রবেশ করে। পেঁয়াজগুলো আমদানি করেছে গৌড় ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ইন্টারন্যাশনাল নামে 2টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে জেলার শিবগঞ্জ জেলার সদর সহ বিভিন্ন খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় 3টি পেঁয়াজবাহী ট্রাক বন্দর এলাকায় প্রবেশ করে। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 1,500 টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গাইবান্ধায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সিসি ব্লক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এছাড়াও নদী থেকে উত্তোলন করা বালু দিয়েও ভর্তি করা হচ্ছে জিও ব্যাগ। প্রায় 3 বছর আগে 798 কোটি টাকার প্রকল্পের আওতায় এই কাজ শুরু হলেও
তেমন অগ্রগতি নেই। এ নিয়ে ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। সহকর্মী SM মইনুল হুদার তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে যেনতেনভাবে চলছে সিসি ব্লক ও জিও ব্যাগ ভরানোর কাজ। 1.6 mm বালুর পরিবর্তে যমুনা নদী থেকে উত্তোলন করা নিম্নমানের বালু দিয়ে তৈরি করা হচ্ছে ব্লক। এছাড়াও ধুলো ও ময়লাযুক্ত মাটি বালু দিয়ে ভরাট করা হচ্ছে জিও ব্যাগ। বাঁধ নির্মাণ কাজ চললেও কোথাও নেই কাজ সম্পর্কিত কোনো সাইনবোর্ড। কাজের স্পটেও থাকছেন না এসও এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যার ফলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে তাদের ইচ্ছে মতো। প্রকল্প এলাকায় সাংবাদিক দেখে তড়িঘড়ি করে ফেলছেন জিও ব্যাগ। নদীর বালু ইয়ের থেকে এখান থেকে তোলা হয়, এটা দক্ষিণ অঞ্চলে বোটে তুললে এখানে জড়ো করা হয়। পাঁচটা দিয়েছে, উনি বলতে দিয়ে তো আমার সামনে পাঁচটা মারছে, হাতে প্রথম চালু করছি না, হাতে ওটাই পাঁচটা মেরে দিচ্ছে। মানে এই সাইড থেকে এই পর্যন্ত প্রায় গুলোতে আমি বালু তুলে দিই, বোটটা আমি ভাড়া খাটাই, ঠিক আছে। এখন সেখানে যদি আমি এডে হই তাহলে তারা আমার উপরে মন ক্ষুণ্ণ হবে, আমার কাছ থেকেও ব্যবসাটা আমার সঙ্গে উঠে যাবে। নিম্নমানের সামগ্রী দিয়ে সিসি ব্লক তৈরি করায় ক্ষোভ জানান স্থানীয়রা। এটা যে কোন পয়েন্টে কিভাবে কাজ হবে, কি ধরনের কাজ হবে, কোন ঠিকাদারের মাধ্যমে কাজ হবে, এটা যে একটা নির্দিষ্ট একটা সাইনবোর্ড প্রতিটা পয়েন্টে লাগানোর কথা, আমরা আদৌ সেটা দেখতে পারিনি। কত টাকার বড় আমরা জানি না, কাজ কতদিন যে শেষ হবে এটা আমরা জানি না। দেখুক কত টাকা কাজ হচ্ছে, কত বস্তা পড়ছে, ওরা খালি 40,000 বস্তা পড়বে। দেখেন যে এটা করে তাহলে ধরবেন আপনারা, আর জনগণের কবেন যে ধরে। নিম্নমানের ইটের খোয়া ও ব্লক বসানোর সময় রাখা হয়েছে ফাঁক, যা দিয়ে বৃষ্টির পানি ঢুকে ব্লক সরে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিসি ব্লক তৈরির সময় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপস্থিত থাকেন না। বিষয়টি নিয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সহ প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের প্রায় 45 লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আর ডিসেম্বর বকেয়া পরিশোধের শেষ সময়, আর 9 ডিসেম্বর সংযোগ বিচ্ছিন্ন হতে পারে হাসপাতালের। এ নিয়ে উদ্বেগ বাড়ছে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে। সহকর্মী শাহবাজউদ্দিন মান্নার রিপোর্ট। গত 7 বছরে সুনামগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে 45,62,272 টাকা। বিদ্যুৎ বিভাগ জানায় হাসপাতালের 6টি সংযোগে এই বকেয়া জমেছে। এর 2টি এইচটি সংযোগ দিয়ে হাসপাতালের মূল কার্যক্রম চলে। বাকি 4টি সংযোগেই পোস্টপেড বিল অনেক দিন ধরেই পরিশোধ হয়নি। বারবার নোটিশ দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তাই সরকার রাজস্ব আদায়ে 8 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি বকেয়া পরিশোধ ছাড়া কোনো বিকল্প নেই। না দিছে, ক্রমান্বয়ে বিল বকেয়া করছে, তবে 2018 সাল পর্যন্ত বিভিন্ন অ্যাকাউন্টের এগেইনস্টে বকেয়া আছে। মাহবুব সাহেবের সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথা হয়েছে, তো ওরা বিল যদি ঠিক সময় না দিতে পারে তাহলে আমাদের লাইন কাটা লাগবেই। সংযোগ বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যাবে ওআইটি, আইসিইউ সহ জরুরি সব সেবা। এ নিয়ে উদ্বেগ বাড়ছে রোগীদের মধ্যে। সুনামগঞ্জের সদর হাসপাতালে এই বাকি অঞ্চলের মানুষ যদি একদিন এই হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে তাহলে চরম ভোগান্তির শিকার হতে হয়। এখানে নাকি 2018 সাল থেকে বিদ্যুৎ বিল দেওয়া হয় না। আমরা এখন জানতে পারছি যে হয়তোবা যদি এই 9 তারিখের মধ্যে বিদ্যুৎ বিল দেওয়া না হয় তাহলে সংযোগটি বিচ্ছিন্ন করা হবে। আমার মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তর যে সরকারি ওনারাও এটা রেগুলার মনিটরিং করেন না, বা যারা সুনামগঞ্জ জেলার যে মেডিকেলের যে দায়িত্বে ছিলেন ওনাদের অবহেলা আছে। অবশ্যই এই জন্যই আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এমনকি এই ভোগান্তিটা আমাদের সাধারণ জনগণদেরকে ভোগ করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অর্থ মিললেই বকেয়া বিল পরিশোধ করা হবে। বকেয়া বিলের অনুমোদন করে আমি অ্যাকাউন্টসে পাঠাইছি, অ্যাকাউন্টসে আটকাইছে, আগের রাষ্ট্রের মতন জানেন। আমাদের প্রয়োজন আবার দেব, আমাদের তো সমস্যা নাই, ওদের টাকাটা ওরা নেবে। সময় মতো বকেয়া পরিশোধ করা না গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা এ নিয়ে চিন্তিত সকলেই। শাহবাজউদ্দিন মান্না, দেশ টিভি, সুনামগঞ্জ। দেখছেন সংবাদ সকাল।
তাজউদ্দিন মান্না, দেশ টিভি, সুনামগঞ্জ।